এখনই বা তাদের প্রেক্ষাপট কতটা কি পরিবর্তন হয়েছে, আজকে আমরা তুলনামূলক আলোচনা করার একটা শুভ দিন। তো আমরা তো জানি যে সিধু কানু নেতৃত্বে 30 জুন আজকের দিনে 1855 সালে যে 50-60 হাজার আদিবাসী সম্প্রদায় তথা সাঁওতাল সম্প্রদায়ের সমগ্র ওই সাঁওতাল পরগনা এলাকার অধিবাসী বৃন্দদেরকে নিয়ে একটা হুলের ডাক দিয়েছে। সেই হুলটা সালের ডাল নিয়ে যে অভিযান চালিয়েছিলেন এবং সংবাদ পরিবেশন করতে পেরেছেন সকলকে জাগরিত করার জন্য। জাগরিত হওয়ার কারণটাই হচ্ছে যে আমাদের শোষণ, লাঞ্ছনা এর বিরুদ্ধে আমরা চিরতরেই শোষিত হয়ে আছি। আমাদের ইতিহাস যদি দেখা হয়, সেই ইতিহাসে কিন্তু আমাদের চিত্র কিন্তু শোষিত জীব হিসেবেই আছে। সে 1793 খ্রিস্টাব্দে যখন লর্ড কর্নওয়ালিস এলেন গভর্নর হিসেবে, তখন সে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করল। কিন্তু সেই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে আমাদের কোনো কিছুই অধিকার দিল না। জমিদারকে সমস্ত কিছু ক্ষমতা দিল। আমরা চাষি চাষ করব, কিন্তু আমাদের কোনো অধিকার নেই। সেই 1793 সাল থেকে 1800 সমস্ত শতকে আমরা কিন্তু চিরবঞ্চিত। আমাদের এখানে ব্রিটিশ কোম্পানি রাজস্ব আদায় করল, খাজনা আদায় করল। আমাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করল। আমাদের নারী, স্ত্রী সমস্ত তাদের উপর অত্যাচার করা হল। আমাদের যে সমস্ত হচ্ছে হাঁস, মুরগি, গরু, ছাগল যা যাবতীয় সম্পত্তি ছিল সমস্ত কিছু তারা কেড়ে নিল। আমাদের জমি জায়গা সমস্ত কিছু কেড়ে নিল। একবার যদি খপ্পরে যদি পড়ে, তাদের খপ্পরে যদি পড়ে, মহাজনদের খপ্পরে যদি পড়ে, তাহলে আর রেহাই নেই। তাহলে এই যে রেহাই নেই, তখনকার প্রেক্ষাপটে যদি বলি, তাহলে আন্দোলন একমাত্র করতে পেরেছিল যে দেওয়ালে যখন পিঠ থেকে গেছে তখন এই সিধু কানুর আবির্ভাব হয়েছে। এবং সেই সিধু কানুর নেতৃত্বে সিধু কানু, চাঁদ, ভৈরব, ঝানু, ফুলো, রুকনি, এই সমস্ত অনেক হুলকেরিয়ে যারা বিপ্লবী আমাদের এই ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছে এবং আন্দোলন করেছে। আজকের দিনে এই 30 জুন আজকের দিনে এমন একটা সমগ্র সাঁওতাল পরগনা ব্যাপী একটা আলোড়ন তৈরি হয়েছে। এবং সেই 7ই জুলাই 1855 সালে 7ই জুলাই মহেশ দারোগা আর কেনারাম ভকত হচ্ছে মহাজন শ্রেণী। এরা কি করেছিল? এমন ভাবে অত্যাচার করেছিল সাঁওতালদের মধ্যে হারমা মাঝি আর গর্ভু মাঝি, তাদের অত্যাচার করেছিল। এবং জেলখানায় নিয়ে যাবার পথে ওই সিধু কানুর সাথে দেখা। সিধু কানু একটা প্রতিবাদ করল যে কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো। ঠিক এই যে হুঙ্কার দিল, এই হুঙ্কার বাণীটা ওই হারমা মাঝি আর গর্ভু মাঝি সঙ্গে সঙ্গে তাদের দুজনকে হত্যা করল, কুপিয়ে হত্যা করা হল ওই মহেশ দারোগা আর কেনারাম। এবং মহেশ দারোগা এবং কেনারাম ভকতের মাথা নিয়ে ওরা চিন্তা ভাবনা করলো, চলো আমরা কলকাতা যাই। পায়ে হেঁটে হাজার হাজার লোক তারা
কলকাতার অভিমুখে রওনা হলো যে বড়লাটকে জানাবেন যে আমাদের অভাব অভিযোগটা কি, এখানে শাসন কিভাবে পরিচালিত হচ্ছে, আমরা কেনই বা বঞ্চিত। এই ক্ষোভটা জানার জন্য বড়লাটের কাছে তারা গেলেন। তো এটাই হচ্ছে ঐতিহাসিক পদযাত্রা। এটা হচ্ছে আদিবাসী সমাজের মধ্যে, সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে এই 30 জুনকে কেন্দ্র করে 7 জুলাই ওই দিনটা হচ্ছে ঐতিহাসিক পদযাত্রা, এদের অধিকার জানার জন্য। 17 জুলাই এখানে ইতিহাস প্রেক্ষাপট যদি দেখা হয়, 17 জুলাই 1855 সালে এখানে সিধু কানুর নেতৃত্বে 3টা দল তৈরি হয় যে ব্রিটিশ কোম্পানির সাথে লড়াই করবে, তো মেজর এখানে সেনাপতির যে বেগুন সেই বেগুন সাহেব উনি তখন কি করলেন যে সমগ্র ওই সিধু কানুর দল সেনাবাহিনী আছে যত, তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদেরকে হত্যা করা হোক। সিধু কানুর নেতৃত্বে 3টা দল তৈরি হলো, একটা সিধু কানুর একটা দল, একটা চাঁদ ভাইয়ের একটা দল, আর যে মানসিং মাঝি তাদের একটা দল। তো এই যে একটা 3টা দল পরিবার পর তারা কিন্তু পাহাড়ে উঠে যুদ্ধ করবে ব্রিটিশ কোম্পানির সাথে। ব্রিটিশরা নিচে আছে, সিধু কানুর দল এরা উপরে আছে। এই যে গেরিলা কায়দাতে যুদ্ধ হয়ে দেখা গেছে ব্রিটিশ কোম্পানির অনেক সেনাবাহিনী মারা গেল। তো এই যে একটা সেনাবাহিনী মারা গেল তীর ধনুকের মাধ্যমে, এই যে মারা যাওয়া তারা কিন্তু খুবই আতঙ্কিত হল। তখন নানা একটা কৌশলে ওই পাহাড় থেকে তাদেরকে নামাবার একটা চেষ্টা করার পর 2 মাস, প্রায় 1855 সালে অক্টোবর মাসে তাদের সাথে আবার একটা যুদ্ধ, এটা হচ্ছে পিয়ালপুরের যুদ্ধ, আর একটা সংগ্রামপুরের যুদ্ধ হয়েছে। তো পিয়ালপুর এবং সংগ্রামপুরের যুদ্ধে ওই আমাদের ওই চূড়া মাঝি বলে একজন বিশ্বাসঘাতক লোক, চূড়া মাঝি ও সমস্ত কথা ওই ব্রিটিশ কোম্পানিকে যে ফাঁস করে দেয় যে সিধু কোথায় আছে, কানু কোথায় আছে। সিধু ধরা আহত হয়েছিল, ধরা পড়ল, এবং সেই চূড়া মাঝির বিশ্বাসঘাতকতায় সাঁওতাল সমাজের মধ্যে যে সমস্ত তাদের একটা গুপ্ত মন্ত্র সমস্ত কিছু ফাঁস হয়ে যাওয়ার পর যে সিধুকে ফাঁসি দেওয়া হলো, এবং পরবর্তীকালে কানুকে গ্রেপ্তার করা হলো। এটা ঐতিহাসিকদের মধ্যে অনেক মতামত আছে। কেউ বলে যে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, কেউ একটা গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। তো যাই হোক, আমাদের এই তখনকার দিনের প্রেক্ষাপটে যে রুলটাকে আমরা বিশ্লেষণ করতে চলেছি, তাতে দেখা গেছে আমাদের সমাজের মধ্যেও এখনো ওই চূড়ামাটির মতন বিশ্বাসঘাতকতার লোক কিন্তু আমাদের সমাজেও রয়ে আছে। আমাদের আজকের দিনে এটা ভাবতে হবে। আমাদের এই বিদ্রোহের প্রেক্ষাপটে এখানে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে সেটাকে ব্যাখ্যা করেছে। আমাদের সুশোভন সরকার, ডক্টর সুশোভন সরকার, উনি বলেছেন যে সাঁওতাল বিদ্রোহটা একটা আঞ্চলিক বিদ্রোহ, এটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন নয়। কিন্তু দেখা গেছে কি, এটা যদি আমরা বিশ্লেষণ করি যে 1830, 31, 32 থেকে ধারাবাহিকতাভাবে সে কোল বিদ্রোহ, চুয়াট বিদ্রোহ, আরো আগে, এখান থেকে শুরু করে 1855 অব্দি তিলকা মাঝির আন্দোলন হয়েছে। তার আগে এত দিন, এত বছর যাবত যে আন্দোলন করেছে, বিদ্রোহ করেছে, তাহলে সেই আন্দোলনের কোন মূল্য কিন্তু বেশ কয়েকটা ঐতিহাসিক সেটা কিন্তু দায় সারা এড়িয়ে গেছে। কিন্তু একমাত্র হচ্ছে ডক্টর রমেশচন্দ্র মজুমদার, উনি কিন্তু বলেছেন যে না,
যে 1830-31 থেকে 1855 খ্রিস্টাব্দে ধারাবাহিক আদিবাসীরা বিদ্রোহ করেছিল। তো এই বিদ্রোহ যদি না হতো তাহলে সিপাহী বিদ্রোহ হতো না। এই সাঁওতাল বিদ্রোহ, আদিবাসী বিদ্রোহ এটা হয়েছিল বলে একটা সমগ্র ভারতবর্ষের মানুষের মধ্যে একটা চেতনাবোধ, নবজাগরণ এসেছিল, বিদ্রোহের প্রতি একটা মানসিকতা তৈরি হয়েছিল এই সাঁওতাল বিদ্রোহের জন্য। আর যার পরিপ্রেক্ষিতে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছে। তো দুঃখের সুরে বলেছেন উনি যে 1857 সালে সিপাহী বিদ্রোহটাকে যদি প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় তাহলে সাঁওতাল বিদ্রোহকে কেন বলা যাবে? সাঁওতাল বিদ্রোহকে অন্তত স্বাধীনতা সংগ্রাম আখ্যা দেওয়া হোক, কিন্তু ঐতিহাসিকরা এটাকে এড়িয়ে গেছে। আমি বলবো ইতিহাস নতুন করে লেখা একটা দরকার, প্রয়োজন আছে, খণ্ডন করার আছে, গবেষণা করার বিষয় আছে। আজকের দিনে আজকে আমরা দেখব যে আজ হচ্ছে শপথের দিন, আত্মত্যাগ করার দিন। আমাদের কি ভুল ভ্রান্তি আছে আমাদের মধ্যে সেটাকে সংশোধন করা। আমাদের আজকের বিশ্বায়নের যুগে যতগুলো ড্যাম তৈরি হয়ে গেছে সমস্ত আদিবাসী এলাকা দিয়ে, পাঞ্চেতি বলুন, মাইথন বলুন, কংসাবতী, সমস্ত ড্যাম আদিবাসীকে উৎখাত করে। আমি আমার বাড়ি হচ্ছে বান্দোয়ান এলাকা, পুরুলিয়া জেলা। ওই এলাকায় একটা নোটিশও পাঠিয়েছেন যে এই এলাকাতে অভয়ারণ্য তৈরি হবে, আপনারা ছেড়ে চলে যান। অযোধ্যাতে ঝুঁকা প্রকল্প একটা তৈরি হচ্ছে। তাহলে এই একটা আদিবাসী সমাজের মধ্যে মূল বৈশিষ্ট্য হচ্ছে পাহাড় জঙ্গল এরিয়ার মধ্যে বসবাস করতে, থাকবে, ভালো লাগবে, পছন্দ করবে। কিন্তু আজকে কিন্তু তাদের অধিকার, মূল্যবোধ তাকে একটা দায় ছাড়া এড়িয়ে যাচ্ছে। সেগুলোকে উৎখাত করলেই ভালো। তাদের যে আবাসস্থল কি করা যায়, কিভাবে আরো উন্নত করা যায়, এটার চিন্তা ভাবনা কিন্তু খুব কম লক্ষ্য করা যায়, দেখা যাচ্ছে। আজকের দিনে আমাদের শিক্ষার অভাবটা গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে, যদিও আমরা উঠে এসেছি অনেক কয়েকজন, কিন্তু অনেকে অন্তত 70% কিন্তু পিছিয়ে পড়ে আছে। আমাদের আজকের সমাজে ডাইনি প্রথা কিন্তু লেগেই আছে। এই অন্ধবিশ্বাস, কুসংস্কার আমাদের লড়াইয়ের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, জনসচেতনতার মাধ্যমে এটাকে দূর করা অবশ্যই দরকার আছে। আজকের এই দিবসকে আমাদের সবাইকে শপথ গ্রহণ করতে হবে যে আগামী দিনে আমরা কি করব, কিভাবে থাকবো, কোনটাকে সংশোধন করা দরকার, কোনটাকে ত্যাগ করা দরকার আছে, আর কোনটাকে গ্রহণ করা দরকার আছে। তো আমি বলবো যে শিক্ষাই হচ্ছে শ্রেষ্ঠ একটা উপায়। এই শিক্ষার পরিবেশ যদি আমাদের সমাজে যদি নিয়ে আসা হয় তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আমি শিক্ষিত হয়েছি, আমার শিক্ষা হয়েছে, তার মানে এটাই যে সমাজের শিক্ষা হলো তা নয়, আরো সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হোক এই বার্তা। তো যাই হোক, আমাদের এখানে উপস্থিত সকলকে আমি আমার বক্তব্যটা কতটা আমি আপনাদের দিতে পারলাম জানি না, কিন্তু আগামী দিন আমাদের এই ইউনিভার্সিটি একটা পথ প্রদর্শক হয়ে থাকুক। আমাদের এখানে সিধু কানু বিরসা একটা সম্মানিত অর্থে এখানে ইউনিভার্সিটির নাম হয়েছে, নামাঙ্কিত হয়েছে। খুব গর্বের বিষয়, আনন্দের বিষয়। এই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় একটা নতুন পথের বিষয় হোক। এখানে অনেক স্টুডেন্ট, ছাত্রছাত্রী অনেকেই আছেন, অধ্যাপক আছেন, তাদের সম্মিলিত চিন্তা ভাবনা সমাজের কাছে ছড়িয়ে দেওয়া হোক, প্রসারিত করা হোক। আমি এই বক্তব্য বলে সকলকে শ্রদ্ধা এবং নমস্কার, ফুলহার জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। সাথে সাথে আমি